জনাব আব্দুর রশিদ জিতু ব্যালট গণনা শুরুর ৪৮ ঘণ্টা পর জাকসুর ফলাফল। ভিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, জিএস সহ ২০টি পদে শিবির সমর্থিতরা জয়ী। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই ৩৩ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেওয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। আন্দোলন সংগ্রাম দাবি আদায়ে যখন তখন সড়ক মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধে অর্থনীতির ক্ষতি, দুর্ভোগে যাত্রী। অনলাইন টিকিটিং ঘিরে পূর্বাঞ্চল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র। সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। চলে গেলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন চুথিকা এবং আমি মুশিউর অনিক। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু। এছাড়াও ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে মাজারুল ইসলাম, এজিএস এর 2টি পদে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকী মেঘলা। মোট 25টি পদের 20টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আর ব্যালট গণনা শুরুর প্রায় 48 ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিস্তারিত সমস্ত তথ্যপত্র জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট, পোলিং অফিসারের মৃত্যু, নির্বাচন কমিশন থেকে পদত্যাগ, ব্যালট গণনার ধীরগতি আর সেই সাথে রুদ্ধশ্বাস অপেক্ষা ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ। মোট 60 ঘণ্টার কর্মযজ্ঞের ইতিহাস গড়ল জাকসু নির্বাচন। এই নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাতেই লেগেছে 48 ঘণ্টা। বারবার সময় দিয়েই পেছাতে হয়েছে ফল গণনার ক্ষণ। অবশেষে ভোট শুরুর 2.5 দিন পর শনিবার সন্ধ্যায় জানা গেল 33 বছর পর কারা আসছেন জাকসুর নেতৃত্বে। জাকসুর শীর্ষ পদ ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে এই জয় পেলেন তিনি। ডাকসুর পর এবার জাকসুতেও চমক দেখালো ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। গত 3 যুগ ক্যাম্পাসের রাজনীতিতে অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ দল। জিএস এজিএস এর 2 পদ সহ 25টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান। যথাসময়ে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনেরও প্রতিশ্রুতি দেন তিনি। যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি জিতু। জাকসুর নেতা হওয়া বা জাকসুর ভিপি হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা 33 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরে দেওয়া। জাকসুর
ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হচ্ছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। উদ্বেগ, উৎকণ্ঠা আর ইতিহাস গড়া অপেক্ষা শেষে আসলো ফলাফল। শেষে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে জিতে গেল শিক্ষার্থীদের রায়। সংস্কৃতির রাজধানী খ্যাত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন শুরুর প্রত্যাশায় সিফাত শাহরিয়ার এখন সফর। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন নদী থেকে 301 জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এসব মরদেহের 30% পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের তথ্য মতে প্রতি মাসে নদী থেকে গড়ে 43টি মরদেহ উদ্ধার হচ্ছে। নদীতে এত মরদেহ পাওয়ার কারণ হিসেবে আইনজীবী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, শাস্তি থেকে বাঁচার জন্যই হত্যার পর মরদেহ গুম করার জন্য নদীকে বেছে নিচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামি দামি শহর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ। এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস। তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় অর্ধশত মানুষের মরদেহ। শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে 4টি-5টি করে মানুষের ক্ষতবিক্ষত মরদেহ। গত 23 আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় 15 দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ। গেল 22 আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় 18 ঘন্টা পর তার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। 31 আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। 3রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সারা দেশের প্রায় নদীতে প্রতিদিন 2টি-1টি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করার নিরাপদ ডাম্পিং স্টেশন। নৌপুলিশের তথ্য বলছে 2024 সালে নদী থেকে 440টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে 299টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি 141 জনের মরদেহ, অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের 31% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে 331 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর মধ্যে 209 জনের মরদেহ শনাক্ত করা গেলেও 92 জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া 61 জন পুরুষ, নারী 24 জন আর শিশু 7 জন। অর্থাৎ 30% মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে, প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা। আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে, সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয়। প্রথমে হচ্ছে নদী। অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে দেওয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেওয়া হয়। তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা। ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন, তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে। যদি নদীতে স্রোত থাকে, যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না। আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে লাশটা 4 দিন 5 দিন 7 দিন পরে পাইলে ডিকম্পোজড হয়ে যায়। ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না। তার কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না, কোনো এভিডেন্স রাখলো না, এটাও অপরাধ।
আপনার 302-র সাথে 201-ও হয়। 302 হলো যদি আপনি কাউকে মার্ডার করেন। তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে 36টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। কোথাও কোনো দাবি আদায় করার যদি মাধ্যমের কথা বলেন তাহলে অন্যতম হয়ে দাঁড়িয়েছে সড়ক বা মহাসড়ক অবরোধ করা। আর এই সড়ক মহাসড়ক অবরোধ করা আন্দোলনের ভাষা হওয়ার কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ কিংবা বাড়ি ফেরা, ঘরে ফেরা, কাজে যাওয়া যে সমস্ত মানুষগুলো আছেন তারা চাচ্ছেন দ্রুত এই সমস্যাগুলোর অবসান হওয়া। এদিকে পরিবহন মালিক, ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন এই সমস্ত সড়ক অবরোধের কারণে ক্ষতি হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও একের পর এক দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সম্প্রতি আলাদা আলাদা আন্দোলন হয় নগরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবি ও সরকারি প্রকৌশলী কলেজের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের দাবিতে। এছাড়া ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে ভোগান্তি হয় 21 জেলার মানুষের। এই যে বাচ্চাদেরকে নিয়ে দুর্ভোগ, এই মানুষজন, যাত্রীরা বসে রয়েছে, আমরা বসে, সবাই বসে রয়েছি, কত হাজার হাজার গাড়ি আটকা দোনো সাইডেই। এটা যে কোনো একটা জায়গা নির্ধারিত করবে, ওইখানে তারা আন্দোলন করবে। কথায় কথায় তারা রাস্তা বন্ধ করে দেয়, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এমন একটা রুলস তৈরি করতে হবে যেন তারা সড়ক অবরোধ করে কোনো রকমের কোনো আন্দোলন না করে। 2022 সালে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে বেড়েছে যাত্রীবাহী বাসের চলাচল। বরিশালের উপর দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করে 1000 যাত্রীবাহী বাস। তবে বারবার মহাসড়ক অবরোধে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে পরিবহন খাত। বিশেষ করে পরিবহন জগৎটা ক্ষতিগ্রস্ত বেশি, আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। দ্বিতীয়ত সাধারণ মানুষ তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় জামে আটকে থাকা, এটা তো একটা কঠিন কষ্টকর ব্যাপার। এটা সরকারের এইটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তাই এরা আন্দোলন করুক, আন্দোলন একটা সাইড ধরিয়ে করুক, মানববন্ধন করুক, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করিয়া সাধারণ মানুষের চলাচলের রাস্তা সেইটাও থাকবে না, সাধারণ মানুষের স্বাধীনতা বোধটুকুও থাকবে না। কথা বললে তাদেরকে অপদস্থ করা হয়। পর্যটন মৌসুম ছাড়াও প্রায় সারা বছরই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাতায়াত করেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু মহাসড়ক অবরোধের কারণে ব্যবসা বাণিজ্যও পড়েছে নেতিবাচক প্রভাব। যারা মহাসড়ক অবরোধ করে, আপনারা দয়া করে মহাসড়ক অবরোধ করবেন না। আপনারা গণমাধ্যমের মাধ্যমে অথবা আপনাদের দাবিগুলো যে ডিপার্টমেন্টের প্রতি আপনাদের দাবি তুলতে চান সেই সব ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা দাবিগুলি তোলেন। রাজনৈতিক সরকার না থাকার কারণেই যে যার মতো দাবি নিয়ে রাস্তায় নামছে বলে মনে করছেন অনেকে। সমস্যা সমাধানে মানসিকতার পরিবর্তনের তাগিদ পুলিশের। মহাসড়ক অবরোধ করা যাত্রী সাধারণের যে কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনি দেখেছেন যে ওরা মহাসড়ক থেকে বহু আগেই অবরোধ তুলে নিয়েছে। একটা যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে রাস্তায় নামতেছে, শ্রমিকরা নামতেছে, ছাত্ররা নামতেছে, এই আর কি। তো এখন এইটার জন্য আমি মনে করি সমাধান এটা যে এই জিনিসগুলো আসলে রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, না হলে হয় না। কারণ বর্তমানে যেহেতু বুঝছেন রাজনৈতিক সরকার নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সংস্কার আন্দোলনে আগস্ট মাসেই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয় টানা 7 দিন। চাইলেই মহাসড়কে ব্যারিকেড দিয়ে মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ করা সমীচীন নয়। মহাসড়ক থাকবে যাতায়াতের জন্য নিরাপদ, কিন্তু দেশে কতটা হচ্ছে এর বাস্তবায়ন, এই প্রশ্ন এখন ভুক্তভোগীদের। ফেরদৌস সোহাগ, এখন, বরিশাল।
নিয়মিত টিকিট কালোবাজারের কবলে পূর্বাঞ্চল রেলওয়ে। অনলাইনে টিকিট কাটার সুবিধা ব্যবহার করে টিকিটের নতুন জালিয়াতি শুরু করেছে কালোবাজারিরা। বিভিন্ন জনের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে টিকিট কেটে বিক্রি করা হচ্ছে সোশ্যাল অ্যাপে ও সশরীরে। কৌশলে বিক্রি করা হয় অপ্রাপ্তবয়স্ক যাত্রীর টিকিট। ব্রাহ্মণবাড়িয়ার 3টি স্টেশনে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করছে একটি চক্র। কিভাবে চলছে কালোবাজারি অনুসন্ধান করেছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। জরুরি কাজে ঢাকায় যাবেন শিপন কর্মকার। কয়েকদিন ধরে অনলাইনে চেষ্টা করেও মেলেনি টিকিট। কাউন্টারেও না পেয়ে হতাশ তিনি। শেষমেশ একজনের কাছ থেকে ঢাকাগামী 150 টাকার চট্টলা এক্সপ্রেসের টিকিট কেনেন 300 টাকায়। বিকাশে টাকা পাঠানোর পর মুহূর্তেই টিকিট চলে আসে হোয়াটসঅ্যাপে। কত পড়বো? হোয়াটসঅ্যাপে দিবেন? আচ্ছা। শিপনের মতো এমন দুর্ভোগে পূর্বাঞ্চল রেলে ভ্রমণ করা হাজার হাজার যাত্রী। তাদের অভিযোগ, 10 দিন আগে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় সব রুটের টিকিট। একটি চক্র আগেই রেল সেবা অ্যাপে লগ ইন করে রাখে, এরপর টিকিট কেটে নেয় বিভিন্ন জনের এনআইডি দিয়ে, বিক্রি করে চড়া দামে। আধা ঘন্টা 40 মিনিট ধরে টিকিট কাটার জন্য চেষ্টা করতেছি। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, টিকিট নাই। এখন আশেপাশে ঘোরাফেরা করলে ব্ল্যাকারের টিকিটের অভাব নাই। আমার কাঙ্ক্ষিত গন্তব্য ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা, আমার টিকিট কাটতে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অধিক মূল্যে। এনআইডির সাথে যদি টিকিটের চেকিংটা 100% না করা যায় তাহলে এই ব্ল্যাক বন্ধ করা যাবে না। যে পারুল বেগমের এনআইডি দিয়ে কাটা টিকিটে ভ্রমণ করেন শিপন, তার দেখা মেলে বিজয়নগরের কাঞ্চনপুর গ্রামে। তার দাবি, গত 5 বছরও ট্রেনে ভ্রমণ করেননি। ফটোকপির দোকান থেকেই এনআইডির কপি পেয়েছে কালোবাজারিরা, এমন শঙ্কা তার। 5 বছরের ভিতরে ঢাকা আমি একবার যাওয়া হইছে না, তাহলে আমি কিভাবে টিকিট কাটুম? ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়মিত চিত্র, যা নিয়ন্ত্রণের অভিযোগ বিদেশ ফেরত যুবক রাজীব পাঠানের বিরুদ্ধে। তার এজেন্টরা ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর ও কসবা স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের অন্তত 200 টিকিট বিক্রি করেন। কসবা স্টেশনে কালোবাজারির সময় টিকিট সহ ধরা পড়ে তার 2 এজেন্ট। যারা প্ল্যাটফর্মে টিকিট বিক্রি করার চেষ্টা করে, তো আমরা তাদের বিষয়ে সবসময় আমরা কঠোর অবস্থানে থাকি। কোনোভাবেই যারা প্ল্যাটফর্মে এবং অন্য টিকিট কালোবাজারি বিক্রি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বত্রই সতর্ক থাকি। পুলিশ জানায়, পরিচিত জন ছাড়াও আশপাশের গ্রামবাসীর এনআইডি নাম্বার দিয়ে প্রতিনিয়ত টিকিট বেচাকেনা করছে এই চক্রটি। কসবার বুগির গ্রামের সোহেরা বেগম তেমনই একজন। জীবনে কখনো ট্রেনেই উঠেননি তিনি, নেই স্মার্টফোনও, অথচ তার এনআইডি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে কাটা টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আপনি কি মোবাইল চালাতে পারেন? না না, আমি তো পারি না। ও কল আইলে কোটি মোবাইলে ছোট মোবাইল দিতে না, এই দিতে। আর সদর উপজেলার কোড্ডা গ্রামের রেজাউলের ঘটনাটি একটু ভিন্ন। কালোবাজারিরা তার এনআইডি নম্বর ব্যবহার করলেও ব্যবহার করেছে ভিন্ন নাম, তাই রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তিনি। তো এরকম একবার কল আসছে, আমি বুঝি নাই। আবার দেখি কি আবার 2-3 ঘন্টা পর আবার আরেকজন কল দিছে, ভাই 2টা টিকিট নিছি, আমার তো আরো 2টা টিকিট লাগবে, আপনাকে আমাকে ইমার্জেন্সি ভাবে দিতে পারবেন কিনা? আমি তো অবাক হয়ে গেলাম, আরে কি একটু পর পর টিকিটের জন্য আমারে কল দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রে সক্রিয় অন্তত 30 জন। কালোবাজারে প্রতিদিন লক্ষাধিক টাকার টিকিট বিক্রির তথ্য মিলে অনুসন্ধানে। দ্বিগুণ দামে টিকিট বিক্রির পর চলে ভাগবাটোয়ারা। এই অঞ্চলের মধ্যে তো সবচাইতে বড় হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে এই যে রাজীব পাঠান, সেই কি নিয়ন্ত্রণ করে? প্রায় বেশিরভাগ মানুষ না ব্রাহ্মণবাড়িয়া বা কসবা প্রায় নিয়ন্ত্রণ করলে তারা নিয়ন্ত্রিত সংখ্যা। তবে আগে আখাউড়ার 2 কালোবাজারিকে টিকিট দিলেও এখন টিকিট বিক্রি করেন না বলে দাবি চক্রের মূল হোতার। আমি টিকিট কোনোটা বেচছি না, আমি কোনো একটা সময় হিরণ দিতাম। সোহেল ভাই ছিল আহরাম, সোহেল ভাই আর আমার থেকে নিত। এখন আর মানে সোহেল ভাই দিতে জিজ্ঞাসা থাকে আমরা 4-5 বছর, আর হিরোনের সাথে আমার কথা হয় না 2-3 বছর। স্টেশন মাস্টারের দাবি, প্ল্যাটফর্মের বাইরে টিকিট কালোবাজারির দায় রেলওয়ের নয়, আর চক্রের হোতাকে নজরদারিতে রাখার কথা জানান ওসি। ওরার আইডি দিয়ে ওরা খাটে কি না এটা আমরা অবগত না, কারণ যেহেতু এটা আমার স্টেশনের না। এখন যার আইডি সেই টিকিট কাটতেছে, সার্ভার তো আর দেখতেছে না যে কে ব্ল্যাকার আর কে প্যাসেঞ্জার। এই বিষয়ে তার বিরুদ্ধে আমি সহ আমাদের জেলা ডিবি, গোয়েন্দা পুলিশ সহ আমরা তাদেরকে কাজ করতেছি তাদের বিষয়ে। রেলের টিকিটের অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে 2012 সালে চালু করা হয় ই-টিকিটিং সিস্টেম। অপরাধ করলেও সহজেই জামিন পেয়ে আবার চলে কালোবাজারি, তাই কঠোর আইন প্রণয়নের পরামর্শ আইনজীবীদের। আপনি টিকিট কালোবাজারিকে ট্রায়াল পর্যন্ত আটকে রাখেন,
জামিনটা রিজেক্ট করেন, তাহলে তো তার একটা শাস্তি হবে যে না হাইকোর্টে গিয়ে জামিন আনতে হয়, অতএব এই জিনিসটা আমরা না করি বা অন্য কোনো প্রফেশনে যাই। ভোগান্তি কমাতে তৈরি করা হয়েছিল অনলাইন টিকিট সিস্টেম, আর তা তৈরিতে খরচ হয়েছে জনগণেরই টাকা। অথচ সেই জনগণই এখন সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ছে। হাতে একটা ফোন, কিছু এনআইডি আর কিছু মানুষের সহযোগিতা থাকলেই এখন যে কেউ হয়ে উঠতে পারে এই টিকিট নিয়ন্ত্রণের রাজা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। খাঁচা ভেঙে পাখি উড়ে গেছেন, মারা গেছে শিল্পী ফরিদা পারভিন। অনেকদিন অসুস্থ থাকার পরে শেষ পর্যন্ত তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। কিংবদন্তির এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সব অঙ্গনেই। শোক প্রকাশ করেছেন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন যারা সঙ্গীতাঙ্গনের মানুষ আছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। বাংলা লোকসঙ্গীতের আকাশে পতন হলো এক নক্ষত্রের। লালন সঙ্গীতে সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভিন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10:15টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারভিন বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তবে সব চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকে পাড়ি জমান এই গুণী শিল্পী। তার অনিয়মিত হৃদস্পন্দন ছিল, যেটিকে কার্ডিয়াক অ্যারিথমিয়া বলা হয়। পাশাপাশি তার লাংস ইনফেকশন ছিল এবং ব্রেইনেও একটি পুরাতন হেমারেজিক স্ট্রোক ছিল। সাথে তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাজনিত বার্ধক্যজনিত কিছু অসুখ ছিল। তো সব কিছু মিলিয়ে গত বুধবার দুপুর থেকে তার রক্তচাপ একেবারে নীল হয়ে যায় এবং তখন থেকে তাকে আমরা ভেন্টিলেটরে দেওয়ার সিদ্ধান্ত নিই। ফরিদা পারভিনের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। স্মরণ করেন শিল্পীর সাথে নানা স্মৃতি ও ঘটনার। ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। আমরা এই প্রজন্ম চাই যে তার গানকে সংরক্ষণ করা হোক এবং এদেশে লোকগানের যেভাবে সম্ভার উনি তৈরি করেছেন এটাকে সংরক্ষণের দায়িত্ব নেওয়া হোক। পরিবারের সদস্যরা জানান সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারভিনের মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ফরিদা পারভিন একা কারো স্ত্রী না, কারো মা না, কারো ভাবি না, সে সর্বসাধারণের। এই কথাটা ভেবে বারবার যে এখানে খবর নিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছেন। নামাজে জানাজা হবে বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। এরপরে আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। ওমর ফারুক, এখন ঢাকা। ধুলো জমে তানপুরায়, থেমে যায় গান, তবু সুরের মূর্ছনা থেকে যায় আমাদের মনে। কোথাও ভাবায়, ভালোবাসায়, সেই সমস্ত মানুষগুলোকে বেঁচে রাখায় আমাদের মন বাসনায়, তাদের গানে গানে। তেমনই একজন মানুষ ছিলেন ফরিদা পারভিন, যিনি চলে গেছেন এই সঙ্গীত সম্রাজ্ঞী আমাদেরকে ছেড়ে। গুণিয়ে শিল্পীর চিরবিদায়ে দেশের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোক। তবু গানের ভুবনে আরশিনগরের পড়শি হয়ে রইবেন সুরের পাখি ফরিদা পারভিন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। আটকঠুরি 9 দরজার প্রকোষ্ঠ পেরিয়ে অন্তিমে উড়াল দিল পাখি। লালন ফকির যে অচিন পাখির তালাশ করে গেছেন
সেই সুরের পাখি যেন আজ অসীমে। লালন কন্যা ফরিদা পারভিন, যার কর্মজীবন শুধুই সঙ্গীতময়। লালনের গানেই জীবনব্যাপী করেছেন শেকড়ের সন্ধান, ধ্যানে জ্ঞানে ধারণ করেছেন লালনের দীক্ষা। সময় গেলে সাধন হবে। তার কণ্ঠে কি শুধুই লালনের গান? মায়াময় সুরে সমান জনপ্রিয় ছিল আধুনিক ও দেশাত্মবোধক গানও। কৃষি করে মিছামিছি খেটে লালন সাধক ফরিদা পারভিনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর বনলতা সেনের শহর নাটোরে। তবে বেড়ে উঠেছেন কুষ্টিয়ায়। ছোটবেলায় সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। শুরুতে নজরুল সঙ্গীতেই মনোযোগী ছিলেন তিনি। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে নাম লেখান ফরিদা পারভিন। তবে ১৯৭৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে লালন সাঁইজির গানের তালিম নেওয়া শুরু করেন গুরু মোকসেদ আলী সাঁইয়ের কাছে। ১৯৭৪ সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন ফরিদা পারভিন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগ থেকে স্নাতক পাশ করেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে বাড়ির পাশে আরশিনগর, সময় গেলে সাধন হবে না, মিলন হবে কতদিনে, জাত গেল সহ অসংখ্য জনপ্রিয় গান সঙ্গীতপ্রেমীদের হৃদয় মানসপটে অমলিন। অসংখ্য গানের পাশাপাশি এই লালন সাধকের রয়েছে বেশ কিছু গানের অ্যালবামও। তোমরা ভুলে গেছো মল্লিকাদের না। জনপ্রিয় সব গানের জন্য ১৯৮৭ সালে ২১ পদক পান গুণী এই লালন সম্রাজ্ঞী। এছাড়া ১৯৯৩ সালে ছায়াছবির গানে সেরা কণ্ঠদানকারী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সেরা সঙ্গীতের জন্য ফরিদা পারভিন ২০০৮ সালে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারে ভূষিত হন। নিজে প্রতিষ্ঠা করেন ছোটদের গান শেখার স্কুল অচিন পাখি সঙ্গীত একাডেমি। গানের খাঁচা ছেড়ে অচিন পাখির বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা হয়তো পূরণ হবার নয়। বর্ষিয়ান এই শিল্পীর বিদায় সুনামগঞ্জের সবজির বাজারে প্রতিনিয়ত বাড়ছে দাম। আলু, টমেটো, লাউ সহ প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা সাধ্যের মধ্যেই বা কোন কোন সবজিগুলো রয়েছে জানাবেন। জ্যোতিকা, শুরুতেই যদি বলি সুনামগঞ্জের যে সবজির বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আসলে সবজির দাম যদি বলি আকাশ ছোঁয়া। বিশেষ করে যদি বলি আমরা আজকে সকালে সুনামগঞ্জ পৌর শহরের ১৬ সবজির বাজার সর্বশেষ এই যে যে সবচেয়ে বড় যে সবজি বাজার, এই সবজি বাজার ঘুরে দেখেছি আমরা। যদি বলি সবজির বাজারগুলোতে আসলে সবজির সরবরাহ রয়েছে। বিশেষ করে কিন্তু এই যে বাজারটিতে কিন্তু সুনামগঞ্জের যে সদর উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু আসলে জাহাঙ্গীরনগর সহ ৩ থেকে ৪টি গ্রামে কিন্তু আসলে ১২ মাসি যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে এই বাজারটিতে কিন্তু আসলে প্রতিদিন ভোর সকালে আসে। তবে যেহেতু এখন সেখানে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু আসলে বাজারে আসছে না, যার ফলে কিন্তু আসলে বাজারগুলোতে সবজির দাম অনেকটাই চড়া। বিশেষ করে প্রতিটি সবজি কিন্তু আসলে ৫০ টাকার উপরে কেজি প্রতি আসলে বিক্রি করা হচ্ছে। সেই সাথে কিন্তু আমরা যদি বলি এখানকার যে সবজি ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে সবজি দাম বাড়ার মূল কারণটি হচ্ছে যেহেতু উৎপাদিত সবজি বাজারে নেই, সেই সাথে যার কারণে কিন্তু আসলে তারা অন্যান্য
অন্যান্য জেলা অর্থাৎ সিলেট, ঢাকা থেকে আসলে গাড়ি পথে সবজি নিয়ে এসে কিন্তু আসলে বাজারগুলোতে সবজির সরবরাহ করছেন। এমনকি তাদের গাড়ি পথের যে খরচ, সেই খরচ রেখে কিন্তু তারা সবজির দাম নির্ধারণ করে কিন্তু আসলে ক্রেতাদের কাছে আসলে সবজি বিক্রি করছেন। বিশেষ করে আজকে সবজির দাম সম্পর্কে যদি বলি, আমরা আজকে সকাল থেকে শুধু আলুর যে দাম সেটা কিন্তু আসলে কম পেয়েছি। এটি কিন্তু অন্যান্য সময় যদিও কিছুটা বেড়েছে, অন্যান্য সময় এটি 20 টাকা কেজি দরে বিক্রি করে, আর আজকে কিন্তু সেটি 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে টমেটোর কথা যদি বলি, সেটা কিন্তু 120 টাকা কেজি। সে মূলা কিন্তু 70 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি। আমরা কাঁচামরিচ যদি বলি, সেটি কিন্তু আসলে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সব ক্রেতারা যেটি বলছেন যে আসলে মূলত সবজির দাম যেভাবে বাড়ছে, যদি প্রশাসনের নজরদারি আসলে বাজার যে সবজির দামের দিকে আসলে না রাখা হয়, তাহলে কিন্তু তারা অনেকটা আসলে ভোগান্তিতে পড়েন। জ্যোতিকা। সুনামগঞ্জের সবজির বাজারের খবরাখবর জানাছিলেন সহকর্মী লিপসন আহমেদ। বান্দরবানের প্রসঙ্গ যদি আসে, তাহলে বান্দরবানের বিভিন্ন উপজেলায় এখনো অসংখ্য ঝর্ণা আর সবুজের পাহাড় সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশ খুঁজে পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ের গহীন অরণ্যে ঝর্ণা দেখতে প্রতিদিনই ছুটে যায় সেখানে পর্যটক বা যারা হচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা। তবে সতর্কতার অভাবে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। ওখানে সে সময় যারা উপস্থিত থাকেন তারা বলেন সবসময়ই সেখানে থাকতে হয় অতিরিক্ত সতর্ক। পর্যটন সংশ্লিষ্ট আর প্রশাসকরা বলছেন পার্বত্য এলাকায় ভ্রমণে বাড়তি সতর্কতাও প্রয়োজন ভ্রমণ পিপাসুদের। আর পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকায় গহীনে যাওয়াও অনুচিত। রিজবির আহাদের তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। পার্বত্য জেলা বান্দরবানে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সবুজের সমারোহে এসব পাহাড়ের অন্তরালে দেখা মেলে অসংখ্য ঝর্ণার। সদর উপজেলা ছাড়াও রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় এসব ঝর্ণার রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। উপভোগ করেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি একটা জিনিস মিস করি যে আমি এতদিন কেন আসলাম না। সুন্দর সুন্দর জলপ্রপাত, পাহাড়, পথ, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইভেন অনেক জায়গায় নোটিস করলাম যে সতর্ক বার্তা লেখা আছে। ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছল। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। দুর্গম পাহাড়ি পথে ঘন্টার পর ঘন্টা হেঁটে ঝর্ণায় পৌঁছানো আর সেখান থেকে ফিরে আসা বেশ কষ্টকর ও অনিরাপদ। এছাড়া অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়েন অনেক পর্যটক, এমনকি ঘটে প্রাণহানির ঘটনাও। অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়, পর্যটকদের ঘুরতে সুবিধা হবে। আমি মনে করি যে যারা এখানে আসে সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এইখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন পার্বত্য এলাকায় ভ্রমণে প্রয়োজন বাড়তি সতর্কতা। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাও অনুচিত। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায়, আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। এভাবে যদি পর্যটন স্পটগুলো ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। অঘোষিত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেই তারা যেতে বেশি আগ্রহী হয়। এটি প্রশাসনকে ফাঁকি দিয়েই মূলত তারা আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসনের তথ্যমতে 2017 সাল থেকে প্রায় 9 বছরে ঝর্ণায় ও পাহাড়ি ঢলে মৃত্যু হয়েছে 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দার। এখন বান্দরবান। ইজারার শর্ত অমান্য করে মানিকগঞ্জের ঘিওরে তরা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি, সেতু, বিদ্যালয়, মসজিদ, মন্দির। সড়ক বিভাগ বলছে সেতুর 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করলে তা ঝুঁকির মুখে পড়ে। তবে ঠিকাদারদের দাবি অনুমোদিত সীমারেখার মধ্যে কাজ করছেন তারা। আসাদ জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের হামেলা বেগম 2.5 বছর আগে হারিয়েছেন স্বামীকে।
দুই ছেলের দিনমজুরির সামান্য আয়ে চলে সংসার। 11% জমির উপর ছিল একমাত্র বসত ভিটা, কিন্তু জেলা প্রশাসন নির্ধারিত কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে সীমানা অমান্য করে ড্রেজার দিয়ে বালু কাটায় সেই ভিটার অর্ধেকই এখন নদীগর্ভে বিলীন। বাড়ি তো থাকা পারি না, বাড়ি ঘর ভাঙিয়ে চুরে তো সব চলে গেছে, ঘর বাড়ি ভাঙিয়ে চুরে অন্য জায়গায় নিয়ে থুইছি। এখন রাত্রি এইটুকের মধ্যে থাকি, তাও থাকবার পারি না, ঘুম আসে না, সারা দিন রাত সমানে কাটে। শুধু হামেলা বেগমই নয়, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘরবাড়ি হারাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজ নির্ধারিত সীমানা না মেনে বালু উত্তোলন করছে। দিনে 6 থেকে 8টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছেন তারা। এতে শুধু বসত ভিটাই নয়, ঝুঁকিতে তরা সেতু, বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরও। ড্রেজারের কারণে আমাদের বাসা ঘর যা আছে সব ভাঙে গেছে, জায়গা জোগা তোর গেছেই গা। এখন এই যে বাড়িটুকু আসলে ওই বাড়িটুকুও ভাঙে গেছে গা। এগো কত হাতে পাই ধরবে লাগছি, আমাকে এনতে মাটি কাইটেন না, আমরা কোন যাবো, আমরা আর বাড়ি করা পারম না, আমরা গঙ্গে ভাঙ্গা মানুষ, আমার 6টা ভাঙ্গুনি আমরা। এই ড্রেজারের কারণে আমার বাড়ি ভিটে পর্যন্ত ভেঙে গেছে। এখন অল্প একটু জায়গা আছে, এই গড়ডালে আমি কোথায় যাব? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এখানে কোনো একটা সরকারি ব্যবস্থা করে দিই। চলতি বছরের জুনে 7,51,00,000 টাকায় বালুমহাল ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ঠিকাদারের দাবি, জেলা প্রশাসন নির্ধারিত সীমানার মধ্যেই বালু তুলছেন তারা। এটা মনে হয় বৃষ্টিকে মনে হয় যে খুব কাছে, আপনি নিচে নামে সহজে দেন যে বৃষ্টিকে কত দূরে কাটাল, ওই ডিসমিসিং আমাকে বুঝাচ্ছি, আমরা ঠিক ওইভাবে কাটতেছি ভাই। আপনি যাই সহজে দেখেন, তারপর প্রবলেম মনে করেন যে না কাটার ওই পায়ে যাবে কাটার ছয় প্রয়োজনে। সড়ক বিভাগ বলছে, সেতুর 1 কিলোমিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু তুললে ঝুঁকিতে পড়ে স্থাপনা। আর জেলা প্রশাসনের দাবি, সীমার বাইরে বালু কাটার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহাসড়কের সেতু, সেই সেতুও কিন্তু এই হুমকির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি স্কুল যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। স্কুল না শুধু, এখানে স্কুল আছে, মসজিদ আছে, মন্দির আছে এবং অনেক আরও স্থাপনাগুলো আছে, সেগুলোও বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। নির্ধারিত স্থানের বাহিরে কারোই বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই। আমরা কেউ যদি এইরকম করে, আমরা আগে কয়েকবার মোবাইল কোড করেছি, এখন আমরা এক্সট্রিম লেভেলের মেজার নিব। আমরা তাদের যে ইজারা, এটা বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে দেব। প্রশাসন আইন প্রয়োগে কঠোর না হলে শুধু ভিটে মাটি নয়, নদী পাড়ের মানুষের জানমালের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হবে না বলে জানান স্থানীয়রা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজিদের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিল কুমার তাওয়াং এর কাছে এই নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কাপিলার বস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানে বলা হচ্ছে, আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের উপরে ওপেন ফায়ারের নির্দেশ দেন ওলি। এছাড়াও সেই সময় এদিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের 8টি রাজনৈতিক দল। নেপালে কংগ্রেস সহ 8টি রাজনৈতিক দল বলছে, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক। যে কোনো সময় রাশিয়া অভিযান চালাতে পারে এমন শঙ্কায় রিজার্ভ সোনা বাড়াচ্ছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড। পরিবার ও দেশকে রক্ষায় যুদ্ধের প্রশিক্ষণ নিতে শুরু করেছে হাজার হাজার সাধারণ মানুষ। এছাড়া পোল্যান্ডের পূর্ব সীমান্তে 3টি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। এমনকি ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ন্যাটো। সম্প্রতি পোল্যান্ডের ড্রোন হামলার পর চলমান এই উত্তেজনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হয়েছে জরুরি বৈঠকও। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রুশ সীমান্ত থেকে 6 কিলোমিটার দূরে বাংকার তৈরি করছেন ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সেনা ও স্বেচ্ছাসেবকরা। চলছে সামরিক প্রশিক্ষণও, যেখানে সেনাদের পাশাপাশি স্বেচ্ছায় যোগ দিয়েছে অনেক সাধারণ মানুষও। তাদের মধ্যে 13 বছর বয়সী এক সন্তানের জননী অ্যাগনিয়েস্কা জেদ্রুসজাক অন্যতম। পোল্যান্ডে সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় যুদ্ধের শঙ্কা থেকে এভাবেই নিজেদের প্রস্তুত করছেন অনেকেই। যুদ্ধ বেঁধে গেলে যাতে নিজ সন্তান, পরিবার ও দেশকে রক্ষা করা যায়, সেই চিন্তা থেকেই রণক্ষেত্রের লড়াই কৌশল শিখতে ঝাঁপিয়ে পড়ছেন হাজার হাজার মা বাবা ও সন্তানরা।
Wie pani co, no wiadomo, gdzieś z tyłu głowy jest, gdzieś tam człowiek to ma z tyłu i myśli o tym, że gdzieś tam może się coś wydarzyć, ale staram się żyć dniem dzisiejszym, to co tu i teraz. W razie potrzeby obrony tej rodziny i no jednak tak jak kiedyś nasi przodkowie bronili tych ziem, tak samo ja czuję się zobowiązany do... মূলত পোল্যান্ডে ড্রোন আক্রমণের পর 10 সেপ্টেম্বর ন্যাটো সীমান্তে শুরু করা রাশিয়া বেলারুশের জাপাট মহড়া উত্তেজনার পারদ বাড়িয়েছে। পোল্যান্ড সহ পুরো ন্যাটো জোট মনে করছে এসবের মধ্য দিয়ে অভিযান শুরুর জন্য উস্কানি দিচ্ছে মস্কো, যার কারণে বেলারুশের সঙ্গেও সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। এমনকি পোল্যান্ড এবং ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় 3টি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। এছাড়া ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ন্যাটো। For Eastern Century to begin. The order went out as this press conference began. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক পর্যন্ত গড়িয়েছে রাশিয়া ন্যাটো উত্তেজনা প্রসঙ্গ, যেখানে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ছবি উঁচিয়ে ধরে ক্ষোভ ঝেড়েছেন পোল্যান্ডের প্রতিনিধি মার্সিন বুসাকি। আর এর জন্য রাশিয়াকে দায়ী করে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। The United States stands by our NATO allies in the face of these alarming airspace violations. The United States is consulting with Poland and our other NATO allies under Article 4 of the North Atlantic Treaty. যদিও রাশিয়া দাবি করছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। Полеты, использованные в ходе удара беспилотных летательных аппаратов, не превышало 700 километров, что делает физически невозможным их попадание на польскую территорию. Несмотря на очевидную несостоятельность прозвучавших в наш адрес обвинений, নিরাপত্তা পরিষদে বৈঠকের আগে জাতিসংঘের 43টি দেশের একটি যৌথ বিবৃতিতে দ্রুত ইউক্রেনে রুশ অভিযান বন্ধসহ ন্যাটো সদস্য রাষ্ট্রকে উস্কানি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। Flagrant violation of international law. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জনাব আব্দুর রশিদ জিতু ব্যালট গণনা শুরুর 48 ঘন্টা পর জাকসুর ফলাফল। বিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, জিএস এজিএস সহ 20টি পদের শিবির সমর্থিতরা জয়ী। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেওয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে করে অর্ধশত মরদেহ উদ্ধার। আন্দোলন সংগ্রাম দাবি আদায়, যখন তখন সড়ক মহাসড়ক অবরোধ, যান চলাচলে বন্ধে অর্থনীতির ক্ষতি, দুর্ভোগের যাত্রী। অনলাইন টিকেটিং ঘিরে পূর্বাচল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র। সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। চলে গেলেন বরেন্দ্র সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।